আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে আমাদের মাথায় কিন্তু হুট করে চলে আসে খিচুড়ি। সাথে যদি গরুর মাংস, ডিম ভাজি কিংবা বেগুন ভাজি থাকে তাহলে তো কথাই নেই। তবে আজকে কিন্তু আমি সাধে খিচুড়ি রান্না করছি না। আসলে আমার গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। তো সেজন্য আরকি রাইস কুকারে খিচুড়ি রান্না করব। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। এখন জানি না কখন গ্যাস পাবো। তবে দোকানে ফোন করে বলা হয়েছে যে গ্যাস দেওয়ার জন্য। ওরা বলেছে বৃষ্টি কমলেই পাঠিয়ে দিবে। তো রান্না তো করি। তারপরে দেখা যাক গ্যাস যখন আসে তখন যদি আরকি সুযোগ পাই ডিম ভাজি কিংবা বেগুন ভাজি করে নেব। 2 ছেলে ঘুমাচ্ছে। ঘুমিয়ে থাকা অবস্থায় আমি রান্নাটা করে নিচ্ছি। বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে, তবে প্রত্যেকদিন তো খিচুড়ি খাওয়া যায় না। কারণ প্রত্যেকদিন খিচুড়ি খেলে তখন তো পেট কথা বলতে শুরু করবে। আমি যেহেতু গ্রামে এখন থাকি, সেহেতু গ্রামের চাল এখন আমরা খাচ্ছি। তো এই চালটা একদম কাটা ছাঁটাই করা ছাড়াই। তো দেখা যায় যে রাইস কুকারে যে মেজারমেন্ট যেভাবে রান্না করে, আমার ওইভাবে রান্না করতে গেলে ভাত দেখা যায় যে শক্ত থাকে। তো সবসময় আমার চালে পানিটা একটু বেশি লাগে। তো ওইভাবে আর কি পানিটা দিয়ে নিলাম। এখানে আমি 1.5 কাপ চালে প্রায় 4 কাপ পানি দিয়েছি। যেহেতু 1.5 কাপ চালে 3 কাপ সাধারণত পানি দেওয়া লাগে, সেখানে কিন্তু আমার 1 কাপ বেশি দেওয়া লাগে। আর এর আগে আপা এসেছিল। তো আপার গাছে আম ছিল, যেটাকে আমরা আশ্বিনী আম বলি। একদম সবার শেষে পাকে। তো গাছে দেখা যায় যে এত পরিমাণ ইঁদুর বাদুর কাঠবিড়ালি লেগেছে যে গাছে কোনোভাবে আম পাকতেই দিচ্ছে না। কারণ এখন এই সময় কোনো গাছে ফল থাকে না খুব একটা। সেজন্য দেখা যাচ্ছে এই আম গাছে অনেক বেশি ইঁদুর বাদুরে আর কি আক্রমণ। তো ওই আমারকে আর কি কয়টা আম দিয়ে গেছিলো কাঁচা আম। ওগুলোকে কেটে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখন এই যে শক্ত হয়ে গেছে, এখন একটা একটা করে উঠে বক্সে রাখবো। এভাবে রাখলে কি হয়, একটা আমের সাথে আরেকটা আম লেগে যায় না। তো আমার যখনই দরকার দেখা যাচ্ছে যে শক্ত 2-1 পিস উঠিয়ে নিলে দেখা যায় হয়ে যায়, পুরো আমটা আর কি নর্মাল করা লাগে না। তো রেখেছিলাম বেশ 2-3 দিন আগে, ওই কোনো কাজের আর কি প্রেশার আর কি বক্সে রাখাই হচ্ছিল না। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ একদমই কম, তাই ভাবলাম যে বাড়তি যে টুকটাক কাজগুলো আছে ওগুলো আজকে করে নেব। বৃষ্টির দিনে দেখা যায় যে কাপড় ধোয়া থাকে না, তারপরে রান্নাবান্নার চাপ তো আজকে কম আছেই। তো সেই জন্যই আর কি ভাবছি টুকটাক কাজগুলোই করব। গ্রামে এসে আসলে খুব একটা বিপদে পড়েছি বলা যায়। সব কাজ নিজে করতে গিয়ে দেখা যায় যে মাথাটা অনেক বেশি ব্যথা করে। খুব ক্লান্ত হয়ে যায়। রেস্ট নিতে গিয়ে আর অন্য কোনো কাজে মন বসে না, ইচ্ছাও করে না। তো আমরা যারা মায়েরা আছি, যাদের বিশেষ করে সিজারে বেবি হয়েছে, তাদের জন্য তো খুব ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে মাজা পিঠে ব্যথা। তো এই ব্যথাটা আমার গ্রামে আসার পর থেকে একটু একটু করে বাড়ছেই। তবে কি আর করার, ঘরের কাজ তো ফেলে রাখা যায় না, নোংরা অবস্থায়ও থাকা অসম্ভব। ভেবেছিলাম মরিচ আর পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাবো, তবে ছেলে তো এগুলো খাবে না। তবে অনেকটা সময় পার হয়েছে, এর মাঝে কিন্তু গ্যাসও চলে এসেছে। আর আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি। আর এই ডিম ভাজি দিয়ে ছেলে খাবে। আর আমার জন্য তো মরিচ পেঁয়াজ আছেই। আমার কিন্তু মরিচ পেঁয়াজ থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না, অনেক বেশি মজা করে আমি খাই। মরিচ পেঁয়াজের সাথে সরিষার তেল, সেটা তো আরও অসম্ভব একটা মজার খাবার। তো ছোটো বাচ্চাটাকে আমি তো নিজে খাওয়াই দিই, কারণ ও খেতে গেলে দেখা যায় অনেক বেশি নষ্ট করে। তারপরও মাঝে মধ্যে তো দিয়ে থাকি। তবে ঘুম থেকে উঠলো অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি ওকে নিজেই খাওয়াই দেবো। তা না হলে দেখা যায় যে আরও অনেক বেশি সময় পার করবে। সেই সাথে তো নিজেও খেয়ে নেব, কারণ বাচ্চাকে খাওয়াই কিন্তু মা সেই সাথে খেয়ে নেয়। তা নাহলে বাড়তি করে সময় বের করে আবার খেতে বসা, সেটা কিন্তু হয় না।
বৃষ্টির দিনে ঘরে বসে থাকলে কাজ কাম থাকে না, দেখা যায় যে মন সবসময় কিছু না কিছু খেতে চাই। তো সেটাই হচ্ছে। এখানে আমি আজকে একটু দুধ পুলি বানিয়ে নেব। আসলে দুধ পুলি অনেক দিন পর বানাচ্ছি। দেখা যায় যে শীত ছাড়া তো সাধারণত পিঠা খাওয়া হয় না। তো গরমের দিনে, বৃষ্টির দিনে আজকে দুধ পুলি বানাবো। তো সেটাও কিন্তু আপনার সাথে শেয়ার করব কীভাবে আমি দুধ পুলি বানাচ্ছি। নারিকেলটা তো আগে চিনি দিয়ে পুর করে নিয়েছি, আর এখানে হচ্ছে চালের গুঁড়াটাকে একদম সিদ্ধ করে নিচ্ছি। পানিতে একটু আটাটা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। ভালো করে আটা সিদ্ধ হলে কিন্তু আটা একটু আঠালো আঠালো ভাব আসে, তখন কিন্তু যে কোনো পিঠা বানাতে কিন্তু অনেক বেশি সহজ হয়। এই পর্যায়ে আপনারা যদি আমার ভিডিওর সাথে থাকেন তাহলে আমার ভিডিওতে চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন। আর যদি আপনারা কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আটাটা অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ হলে কিন্তু আটাটা মাখাতে অনেক বেশি সহজ হয়। এখানে আমি একটা বড় বল বানিয়ে নিয়েছি, আর একটু একটু করে আটা নিয়ে আমি এখন পিঠাটা বানিয়ে নেব। তো পিঠা বানানোর জন্য কিন্তু ছোট এরকম একটা গ্লাস দরকার। তো এই গ্লাসটা এত বেশি ছোট যে আমাকে অনেকক্ষণ ধরে বানানো লাগবে। তো বিকল্প হিসাবে একটু বড় সাইজের খুঁজছিলাম, কোটা খুঁজছিলাম, মানে যেটাই হোক আর কি। তো আমি একটা কফির একটা ঢাকনা নিয়ে নিচ্ছি। এই ঢাকনা সাইজটা মোটামুটি একটা সাইজ আছে, খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট না। তো এটা দিয়ে ছোট ছোট করে লুচি কেটে নেব। তো এই লুচিগুলো ছোটো সাইজের লুচিগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর সাইজ আসবে। অনেকে কিন্তু এই আটা দিয়ে ছোট ছোট বাটি করে তারপরে পুর দিয়ে বানায়, কিন্তু আমার কাছে এত বেশি সময় নেই, কারণ আফতার ঘুমাচ্ছে, ও উঠে গেলে তো পিঠা বানানো একদম বন্ধ হয়ে যাবে। তো আমি এভাবে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমার পিঠাটা বানানো হয় আর কি। পিঠার ভিতরে অনেক বেশি নারকেল দেওয়া হয়ে গেছিলো, যার কারণে পিঠাটা আটকানো যাচ্ছিল না। তবে কম করে নারকেল দিলে হয় কি, ফোটানোর সময় পিঠা ফেটে যায় না, আর প্রত্যেকটা পিঠা একদম গোটা গোটা থাকে। তো তারপর আমি একটু কমিয়ে দিয়েছি। ছোটোবেলায় যখন বাড়িতে পিঠা বানাতো সবাই মিলে একদম গোল করে এভাবে বানাতাম, অনেক বেশি আর কি বানানো হতো। লোক সংখ্যা তখন তো অনেক বেশি ছিল, আমরা ভাই বোন সবাই একসাথে থাকতাম। দেখা যায় যে বাড়িতে লোক সংখ্যা বেশি থাকার কারণে সবাই মিলে অনেক বেশি করে পিঠা বানানো লাগতো। এখন তো দেখা যায় যে 2-4টা মানুষ দিয়ে একটা পরিবার, আর সেখানে অল্প একটু বানালে হয়ে যায়। তো পিঠা বানানোর পর আমি খুব হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি, যাতে পিঠা ওই যে একদম নরম হয়ে না যায়। পিঠা বেশি নরম হয়ে থাকলে খেতে গিয়ে দেখা যায় যে দাঁতে আটকে যায়, আর এভাবে ভেজে নিলে কিন্তু সেই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো একদম খাঁটি গরুর দুধ প্রায় 1 লিটার মতন আমি একটু জাল করে নিচ্ছি, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আমি খুব কম দেব, তার কারণ হচ্ছে পিঠার ভিতরে যে নারিকেলের পুর সেটা তো চিনি দিয়েই, তো দেখা যায় যে ভিতরে একটা মিষ্টি, বাইরে একটা মিষ্টি, তখন কিন্তু খেতে অত বেশি টেস্ট হয় না। তো সেজন্য আমি ব্যালেন্স করে আর কি মিষ্টিটা দিয়েছি। কয়েকটা এলাচ দিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেই ভেজে রাখা পিঠা 1-2টা করে দিয়ে দিচ্ছি। পুরা পিঠা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, আর এই যে কিছুটা আটা বেঁচে ছিল, তো আমি ছোট ছোট করে ওইভাবে দিয়ে নিয়েছি। তো আমার পিঠা তো হয়ে গেছে, তবে মাঝে 2-1টা ভেঙে গেছে, যার কারণে পুরা দুধের ভিতরে নারিকেলটাও মিশে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে? যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।